সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক চিকিৎসার লাস্ট ভিডিওতে। সো এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে কৃত্রিম উপায় শ্বাস প্রশ্বাস। এটা একটা ক্রিটিক্যাল স্টেজ। কোনো পেশেন্ট বা ভিকটিম যদি আপাত দৃষ্টিতে মনে হয় ডেড বা মৃত, এই পর্যায়ে আপনি কি করবেন, রাইট? সো এই পর্যায়ে যে প্রাথমিক চিকিৎসা বা সেবাটা আমরা দিব, সেই সেবাটার নাম হচ্ছে কৃত্রিম উপায় শ্বাস প্রশ্বাস দেওয়া। কৃত্রিম উপায় শ্বাস প্রশ্বাস দেওয়ার কিছু নিয়ম আছে বা মেথড আছে, সেই মেথডটা আমরা দেখব। তার আগে একটু দেখে নেই, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর যে ব্যক্তিটা বডিটাকে পুশ করছে, দেখেন বডির এই যে যে দুটো অংশ এক জায়গায় জয়েন হয়েছে, রিবগুলো যেখানে জয়েন হয়েছে, এই জয়েন্টের একটা নরম জায়গা আছে, দেখেন নরম জায়গার বাম পাশে আমাদের হৃৎপিণ্ড বা আমরা যেটাকে ফুসফুস বলে থাকি সেটা থাকে, যেটাতে আমাদের অক্সিজেনটা আসে এবং অক্সিজেনটা বডিতে ওই জায়গা থেকে প্রসেস হয়। সো কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দেওয়ার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে যে চাপ দিচ্ছে, সেই চাপ দেওয়ার মাত্রাটা কতটুকু হবে সেটা একটু লক্ষ্য করেন। এবং এই প্রসেসটা, এই সিপিআর প্রসেস বা এই কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসটা শুধুমাত্র অ্যাডাল্টের ক্ষেত্রে, নট অ্যাপ্লিকেবল ফর চাইল্ড। আপনি চাইল্ডের বুকে যদি এইরকম করে জোরে চাপ দেন তাহলে কিন্তু চাইল্ড পাঁজরটা ভেঙে যেতে পারে। সো চাইল্ডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। ছোট বাচ্চা যদি হয় এরকম করে কোলের উপরে নিব, নেওয়ার পরে এইরকম আঙ্গুল দিয়ে আমরা একদম পিছনের দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করব। সো এটা বয়সটাকে একটু কাউন্ট করে এই জিনিসটা করবেন। যদি ছোট বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে এই কাজটা করা যাবে না, তাহলে বাচ্চার রিব বা পাঁজরটা ভেঙে যেতে পারে। সো এটা করার যে কারণ সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অপর্যাপ্ত শ্বাস প্রশ্বাস থাকে, যে শ্বাস নিতে পারছে না, ইন দ্য মেন টাইম আমরা এই কাজটা করে থাকি। এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতিটা কিভাবে করা হয় তা একটু আমরা দেখে নেই। কৃত্রিম শ্বাস প্রশ্বাস করার 3টা স্টেপ আমি এখানে অ্যাড করেছি। 3টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে রুগীকে কোনো কিছুর উপর শুতে দেওয়াতে হবে, একটা সলিড জায়গায় শোয়াতে হবে। সলিড জায়গায় শোয়ার পরে ভাইটাল সাইনগুলো চেক করে নিতে হবে। ভাইটাল সাইনগুলোতে দেখা যায় যে অনেক সময় মনে হচ্ছে কোনো ভাইটাল সাইনই পাওয়া যাচ্ছে না তার, ইট মিনস ওই রুগীটা প্রায় ডেড বলা যেতে পারে। এরকম এমার্জেন্সি সময় মাথা রাখবেন 999 কল করেছেন আপনি। 999 কল করলে ততক্ষণ পর্যন্ত আপনার হেল্প হয়তো আপনার বাসায় চলে আসতে পারে। এরপরে রোগীর মুখ ভালোভাবে পরিষ্কার করে দেয়। অনেক সময় বিশেষ করে বিদ্যুতে যদি ভিকটিম হয় তাহলে মুখের মধ্যে লালা চলে আসে, এই মুখের মধ্যে অনেক ধরনের ফেনা চলে আসবে। তখন দেখা যাবে যে মুখটাকে হয়তো আপনার বাতাস দিতে হবে, যেহেতু মুখটাকে আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে দেওয়ার পরে যে কাজটা করবেন তা হচ্ছে পরিষ্কার কোনো কাপড় উপর দিয়ে আপনি ফু দিতে পারেন, অথবা আপনি সিপিআর মাস্ক ব্যবহার করতে পারেন। সিপিআর মাস্ক মেন এখানে দেওয়া নেই। সিপিআর মাস্ক হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা মুখের মধ্যে লাগাবেন, মুখের মধ্যে লাগিয়ে আপনি ফু দিবেন। ফু দিবেন কী করে? আপনি নিজে আগে নিঃশ্বাসটা নেবেন, দেন আপনি কি করবেন 10 সেকেন্ড করে জোরে ফু দিবেন। ফু দিয়ে দেখবেন চেস্ট উপরের দিকে উঠবে। 10 সেকেন্ড করে 2বার। থোরাক্স মানে এই বুক, আপনি যখন জোরে ফু দিবেন তখন কিন্তু থোরাক্সটা উপরে উঠবে। এই উপরে যখন উঠবে তখন কিন্তু আপনার দ্বিতীয় স্টেপের কাজটা হয়ে গেল। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে বুকে 30টি চাপ দিবেন। কয়টা? 30টা। 1 and 2 and 3 and 4 এরকম করে বুকে চাপ দিতে হবে, যেটা প্রথম অংশে দেখালাম আমি। এই চাপটা দেওয়ার ক্ষেত্রে একটু জিনিস মনে রাখবেন, এমন যেন না হয় 2.5 ইঞ্চির নিচে যেন থোরাক্স না যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, রিবটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই জন্য থোরাক্সটাকে আপনার লক্ষ্য করবেন 2.5 ইঞ্চি পর্যন্ত উঠানামা করবে। এবং 2টা উদ্ধার পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস 3-4বার রিপিট করবেন। এই পদ্ধতিটা মুখে ফু দেওয়া, বুকে চাপ দেওয়া, মুখে ফু দেওয়া, বুকে চাপ দেওয়া, এটা 30 হলে একটা সাইকেল, এরপরে আবার একটা সাইকেল, এভাবে 3-4বার রিপিট করবেন। তবে মনে রাখবেন এইটা অবশ্যই শিশুদের ক্ষেত্রে বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে করা যাবে না। তাহলে সিম্পল 3টা স্টেপ মনে রাখবেন সিপিআর দেওয়ার ক্ষেত্রে। প্রথমে রুগীকে একটা শক্ত জায়গায় শোয়াই দিতে হবে, ভাইটাল সাইনগুলো চেক করে নেবেন। এরপরে সিপিআর মাস্ক পরে নিজে ফুটা নেবেন, অক্সিজেনটা একটু বেশি করে টানবেন। টানার পরে আপনি মুখ থেকে জোরে করে একটা ফু দিবেন 10 সেকেন্ড করে 2বার। দেওয়ার পরে যেন থোরাক্সটা উপরে ওঠে। এরপরে আপনি বুকে চাপ দিবেন, 30টা করে চাপ দিবেন। হ্যাঁ, এরকম করে 30টা চাপ দিবেন। এই 3টা স্টেপ আপনাকে ফলো করতে হবে। শেষ কথা, প্রাথমিক চিকিৎসা এমন একটা সেন্সিটিভ ইস্যু যেটা আমরা যদি জানার ইচ্ছা করি জানতে পারবো, আর জানার ইচ্ছা না করলে অন্ধকারেই থেকে যাব। সো আপনি যে প্রাথমিক চিকিৎসার এই যে 4টা ভিডিও বা 5টা ভিডিও দেখলেন,
দেখার পরে এই ভিডিওগুলোর আসলে উপকারিতা আপনি কেমন করে পেতে পারেন। প্রথম কথা হচ্ছে, আপনি এই ভিডিও যে জিনিসগুলো দেখছেন, যেটা আপনার ক্লিয়ার হয়নি, কোনো আপনার এই রিলেটেড কোনো প্রফেশনাল যদি পরিচিত থাকে তাদের থেকে আপনি সেই সেন্সটা ক্লিয়ার করে নেবেন। এবং এখন তো খুব সহজ, গুগলে আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারে, রাইট? গুগলে সার্চ করেও ওই সেন্সগুলো ক্লিয়ার হয়ে নেবেন। এবং আপনি যে বড় কাজটা করবেন সেটা হচ্ছে ফ্যামিলির সাথে প্রাথমিক চিকিৎসা যে একটা জিনিস আছে এটা নিয়ে আলোচনা করা। এটা যদি আপনি আলোচনা করেন তাহলে আপনার ছোট বাচ্চাও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একটা ধারণা পাবে, আপনার বাসার সিনিয়র সিটিজেন যারা আছে তারাও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একটা ধারণা পাবে। সো আপনি তাদের ধারণাগুলোকে ক্লিয়ার করুন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনি প্রাথমিক চিকিৎসার সেন্সটা যদি আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা থেকে ছোটোবেলা থেকে ডেভেলপ করেন তাহলে এন্টার লাইফে যে কোনো ক্রাইসিস মোকাবেলা করা তাদের জন্যে সহজ হবে। সো চলুন সবাই মিলে শিখি এবং আমাদের নলেজটাকে শেয়ার করি। এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিও যেগুলো দেখলেন সবাই শেয়ার করুন। এবং শেয়ার করলে কি হবে, আপনার এই নলেজটা দ্রুত আমাদের সবার কাছে পৌঁছে যাবে। এবং পৌঁছায় গেলে আমরা সবাই বিশেষ করে সেফটি অংশে নিজেকে সমৃদ্ধ করতে পারবো এবং বাংলাদেশের সব লোকই সেফটি সেন্সগুলো ডেভেলপ করবে এবং সচেতন হোক, এই প্রত্যাশা রেখে প্রাথমিক চিকিৎসার এই ভিডিও শেষ করছি এবং প্রাথমিক চিকিৎসার যে 5টা পর্ব সেই 5টা পর্ব শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রাথমিক চিকিৎসার নিজেকে ডেভেলপ করে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজে লাগান এবং আপনার ব্যক্তি জীবনে কাজে লাগান। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের কোনো টপিকে, পরের কোনো ভিডিওতে।